তদিতং হৃদয়ং তব তদিতং হৃদয়ং মম। বিসর্জনের গল্পটা মিথ্যে। বন্ধু তোর লাইগা রে আমার তনু জ্বর জ্বর। নমস্কার, ইটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয়। এই নববর্ষে পয়লা বৈশাখে যে কটি ছবি রিলিজ করছে তার মধ্যে কিন্তু যে ছবিটি ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে গেছে, সেই ছবির নাম বিসর্জন, এবং সেটা কেন সেটা ইতিমধ্যে প্রত্যেকেরই জানা। জাতীয় পুরস্কারের কিন্তু তার ঝুলিতে এসে গেছে, এবং সেই টিম বিসর্জন আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের স্টুডিওয়ে। টিম বিসর্জনকে অসংখ্য ধন্যবাদ ইটিভি নিউজ বাংলায় আসার জন্য। কৌশিকদা, তাহলে কি এক ধাপ এগিয়ে গেলে? অনেকগুলো ছবিতে পয়লা বৈশাখ রিলিজ করছে, তিন ধাপও হতে পারে, মানে আচ্ছা আচ্ছা, এক কেন আমি একটু কম বললাম। না, কথা হচ্ছে যে ছোটরা ছোট ছোট ধাপ না, বড়রা বড় বড় ধাপ না, এত নিশ্চয়ই বড় বড় ধাপই নেওয়া হয়েছে। আর যে নববর্ষে এটা খুব রিয়েল কোইন্সিডেন্স, রেজাল্ট বেরোলো একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডে, সেখানে শ্রেষ্ঠ বাংলা ছবি হলো, এবং তার ঠিক 7 দিনের মাথায় ছবিটা রিলিজ, দর্শকের কাছে অনেক সহজ হয়। খুব ভয় পেয়ে গেছিলাম পাত্তা। সকালের বেরোবার লাগে রাইতের সেনালের কোনো মিল নাই না। এইটা তুমি একদম ঠিক করনি পাত্তা। আবির এবং জয়া মানে জুটি হিসেবে তোমরা কমে উঠে আসছো আর কি, পছন্দের তালিকায় আর কি। খুবই আমরা খুশি, খুবই এক্সাইটেড। সময়টাও দারুণ হলো, জাস্ট এক সপ্তাহ আগে। আর এটা দুই বাংলার ছবি, বাংলার মাটি, বাংলার রং রস সমস্ত এই ছবির মধ্যে আছে। আর আমরা দেখবে পয়লা বৈশাখে অন্তত আমরা একটু বাঙালি খাবার, একটু বাঙালি পোশাক, বিশেষ করে আরও একবার একটু বাংলা গান, বাংলা সিনেমা, এগুলো আর একবার করে চর্চায় ফিরিয়ে আনি। তো সেই জন্য আমার মনে হয় যে খুব সুন্দর সময় বিসর্জন দর্শকদের কাছে আসছে। আমরা ডেফিনেটলি খুব খুশি হচ্ছি জাতীয় পুরস্কার পেয়ে শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে, কিন্তু আরও খুশি হব যখন দর্শক হলে গিয়ে এই ছবিটি দেখবে। শ্বশুর বাড়ি হবে রে তোর নদীর ফুল, শ্বশুর বাড়ি হবে রে তোর নদীর ফুল। নাম ছবি বিসর্জন, কিন্তু এই মুহূর্তে বাঙালিদের কাছে এখন সবচেয়ে বড় আবাহনের বিষয় হয়ে উঠেছে বিসর্জন। তো সেটা নিশ্চয়ই সেটা খুবই আনন্দের, আর আমাদের এই প্রাপ্তিটাও অনেক বড় আসলে। আর সেটার কারণে আমি বাংলাদেশ থেকে আসলে প্রচুর উৎসাহ পাচ্ছি, মানে ইন সেন্স সকলে ভীষণ উন্মুখ হয়ে আছেন ছবিটি বাংলাদেশেও দেখবার জন্য। তাদের এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। আমি পেয়েছি আমার ছবি, আমি অভিনয় করছি সেটা ঠিক আছে, কিন্তু সেই সঙ্গে এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তো ছবিটার গুরুত্বটা অন্যরকম বেড়ে গেছে। হাত পা ভাঙিয়া তোরে করিবে নির্মূল, ঘৃত চন্দনাদি করিয়ে আহুতি, আগে পুড়িবে মন্তর মাথার চুল। জানতে চাই বিসর্জন নামটা কেন? বিসর্জন না হলে পরে একটা ভাষার নাম হতো ছবিটা। এই দুটো নাম নিয়ে ভেবেছিলাম কোনটা, কিন্তু বিসর্জন শব্দটার মধ্যে একটা যে গভীরতা, যে একটা ব্যাপ্তি আছে, সেটা ভাসানের মধ্যে নেই। ভাসানটা নিছকই ঠাকুর ভাসান, কিন্তু বিসর্জনের মধ্যে একটা নানা জিনিস ডুবে যাওয়ার একটা ইঙ্গিত রয়েছে। বিসর্জনের মধ্যে যেরকম ওই একচালাটা রয়েছে, যে লোগোটা যেটা আমরা দেখি, তার পাশে একটা মুছে যাওয়া সিঁদুরও রয়েছে, যেটা দিয়ে আমরা রেফটা দেখি বিসর্জনে বানানে। কাজে সেই ওই ব্যঞ্জনাটার মধ্যে রয়েছে বিসর্জন কথাটার মধ্যে। আচ্ছা, ওকে একটু ধন্যবাদ জানিয়ে দাও। এখানে আসার 2-3 দিন আগে ওখানে জাতীয় পুরস্কার পেয়েছো বাংলাদেশে। আমার সঙ্গে কথা হয়েছে অবশ্যই, মানে সেটা আমি ওই জায়গাতেও আসবো, যে মানে জাতীয় পুরস্কার পেয়ে এখানে মানে কোথাও বোধহয় লাখটা সঙ্গে করে নিয়ে এসেছে। জাতীয় পুরস্কার ওর লাকি আমরা পেয়ে গেলাম। কি বলছেন? না না না, একেবারেই না, এটা আমাদের বিসর্জনের অর্জন। দেখলাম নানি, কি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম নানি, কি দেখলাম সাসা। হাতে গণেশ লক্ষ্মী সরস্বতী সঙ্গে মিল, কবের ভবানী আমার। আবির, কতটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ছিল তোমার জন্য বিশেষ করে, এবং এই তোমার যে রোলটা সেটাকে ফুটিয়ে তোলা? আমার দুপাশে দুজন যারা বসে আছেন তারা মাঝে মধ্যেই অ্যাওয়ার্ড পান, আন্তর্জাতিক এবং জাতীয় এরম পুরস্কার তারা মাঝে মধ্যেই পান, এবং মানে দে আর ডিজার্ভিং, সেই জন্যই পান, এরম নয় যে অন্যান্য কারণে পান। তো তাদের সঙ্গে কাজ করার সময় একটা আলাদা গুরুত্ব, আলাদা একটা এক্সপেকটেশন লেভেল, সেটা ডেফিনেটলি তৈরি হয়।
তবে এই বিসর্জন ছবিতে এটুকু বলতে পারি যে এই যে যে চরিত্রে আমি অভিনয় করছি নাসির আলী, তার পোশাক আশাক, তার বেশভূষা, ধর্মের দিক থেকে তার বড় হয়ে ওঠা, যেখানে সে থাকে, তার জীবিকা, তার ভাষা, পুরোটাই আমার নিজের ব্যক্তিগত জীবনের থেকে অনেক অনেক দূরে। কাজে সেরকম একটা চরিত্র তৈরি করে তোলা, সেটাকে আমার মনে হয় প্রথমে ডিকনস্ট্রাক্ট করতে হয়েছে আমাকে, তারপরে চরিত্রটা তৈরি করতে হয়েছে। বাট থ্যাঙ্কস টু কৌশিকদা বলেছিল যে এরম চরিত্রই তোকে দেবো যেখানে কেউ হয়তো তোকে ভাবেনি বা তুই হয়তো আগে করিসনি, এবং সেটা কিন্তু একজন অভিনেতার কাছেও ভীষণ ওয়েলকাম একটা চ্যালেঞ্জ হয়। যা তোমার কাছেও আসবো যে তোমার ক্ষেত্রেও মানে একটা ইন্টেন্স মানে লুকের মধ্যেই এবং একটা তাকানো একটা এক্সপ্রেশন, কিছু কিছু ক্ষেত্রে মানে একেবারে মানে বিধ্বস্ত যে ব্যাপারটা এক্সপ্রেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা, তো এই জায়গাগুলো অনেক কঠিন ছিল। এবং যে ক্যারেক্টারটা, তো সেটাকে কীভাবে প্রিপেয়ার করেছিলেন নিজে? চরিত্রের বাইরে থেকে হঠাৎ করে দেখলে কঠিন মনে হয়, কিন্তু আসলে যদি কেউ চরিত্রটাকে ভালোবেসে ফেলে এবং কেউ মানে ওই চরিত্রটাকে ধারণ করে, তখন না আসলে কোনো হিসেব বা মাপ করে কেউ অভিনয় করে না, তখন ওই চরিত্রটি হয়ে উঠতে পারলে। তো সেই জন্য এই চরিত্রটি যখন লেখাই হয়েছিল, সেটা এত সুচারুভাবে, এত সুন্দরভাবে বর্ণনা করা ছিল, আর কৌশিকদা যেভাবে ব্রিফ করেছেন আমাদেরকে, সেটা এমন অদ্ভুতভাবে ছিল, সেগুলো আমরা খুব সহজ ভঙ্গিতে সবাই করে ফেলেছি। কৌশিকদা জানতে চাবো, তুমি যখন কোনো গল্প নিয়ে ছবি করো, তার ভাবনাটা তোমার অনেকদিন আগে থেকে শুরু হয়, তার লেখা এবং দীর্ঘ মানে এই ভাবনাটা অনেক পুরনো, বহু বছর। আমি তো আমার তো প্রচুর কাজ, তারপর আমি বহুবার টাকি থেকে শুটিং করতে গিয়ে দেখেছি ওপারে বাংলাদেশ এপারে বাড়ি, দুদিকে মানে মানুষকে দেখতে পাচ্ছি, তাদের কাছে পৌঁছতে পারছি না। সেটা একটা অদ্ভুত একটা মানে তাদের আওয়াজ শুনতে পাচ্ছি, তখন আমার খালি মনে হচ্ছে আমরা যেতে পারি না, পৌঁছতে পারি না। অথচ একটা নদী, সেই নদীটা স্বাধীন, নদীর মাছগুলো স্বাধীন, ওপরে পাখি, আকাশ, বাতাস সব স্বাধীন, তাদেরকে কোনো কাঁটাতার দিয়ে ভাগ করা যাচ্ছে না, শুধু মানুষগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে, মানে একটি প্রাণী যারা ভাগ হয়েছে। সেটা আমার খালি মনে হচ্ছে একটা গল্প করা যায় না, কি আশ্চর্য। দেখো, একটা নদী যার এপার থেকে ওপারে কথা শোনা যায়, 1 কিলোমিটারও নয়, ওপারে ভাষা সম্পূর্ণ আলাদা, এপারে ভাষা একদম আলাদা। মানে এটা কেন হবে, মানে কী কারণে? তখন মনে হচ্ছে এটা রিচ আউট করি, কারণ আমার বাবার দেশ ওখানে, আমাদের আসল দেশ তো ওখানেই। তখন মনে হচ্ছে এটা একটা গল্প বলি, এটা রিচ আউট করি, উল্টো করি। এবং তার পাশাপাশি ধরো ব্লগার খুন হচ্ছে, যেটা তার পাশে গণ্ডগোল হচ্ছে, হ্যাঁ, মানে প্রবাসীদের মাধ্যমে ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে, রায়েরটা এখন একটা গুজবের মতো, মানে এই খুব মর্মান্তিক সাম্প্রদায়িক সমস্যাগুলো। কারণ আমরা কি করতে পারি, এটা তো বিরাট বড় কাজ। এবং সেই সেতু বন্ধের মতো, যখন সেতু বন্ধন হয়েছিল, সেই সেতু বন্ধনের সময় তো হনুমানরা সব পাথর হেরেছিল, বড় বড় জিনিস করে, তো কাঠবিড়ালিও তখন জয়েন করেছিল, সে তার ঠোঁটে করে নিয়ে এইটুকুটুকু পাথর এনে ফেলেছিল। অ্যান্ড ইউ ক্যানট ইগনোর দ্যাট, কাঠবিড়ালির ওই কন্ট্রিবিউশনটুকু। আমরা নিতান্তই কাঠবিড়ালির মতো, কিন্তু আমাদের এই ডিউটিটা করতেই হবে, ওই মৈত্রীর, ওই বন্ধুত্বের ওই পাথরগুলো এনে ফেলতে হবে, কারণ সেখানে আমাদেরও বিসর্জন টিমের একটা কন্ট্রিবিউশন থাকবে এই বন্ধুত্ব তৈরি হলে। এপারে একটি ছেলে, ওই যেটা করছে, একটা স্মল টাউনের মুসলমান ছেলে, এবং ওপারে একটি হিন্দু বিধবা বাংলাদেশে, তাদের সম্পর্ক, এই যে মানচিত্রটাকে উল্টে দেওয়া, হ্যাঁ, সেইখানে কিন্তু আমাদের দর্শকের কাছে অনেক স্কোপ থাকে। এবং এই ভালোবাসা আমরা নাকি দুজনে দেখা হলো, খুব প্রেম হয়ে গেল, ওরকম গল্প নয়, কিন্তু এটা অদ্ভুত ভালোবাসার গল্প, যেখান থেকে ওই বিসর্জন কেন নাম বলেছিলে, কিছু জিনিস বিসর্জন না দিলে ভালো করে বাঁচা যায় না, এমন সংকটের জায়গায় এসে পড়েছে। কারণ মানুষ এখন নিজেদের সকল ধর্মকেই মেনে বাঁচতে চায়, আসল ধর্মটাকে অস্বীকার করে, যেটা হচ্ছে মানব ধর্ম। আবির, একটা কথা যদি আসবো, যে তোমাকে এমনি বলা হয় কৌশিকদা সবচেয়ে পছন্দের মানে অভিনেতা আর কি, এবং তুমি সব, তো এরপরও আরো বাড়বে আর কি, মানে কি, হ্যাঁ আরো যতক্ষণ কাজ আছে ততক্ষণ এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, তাই তো? মানে কাজ আছে, মানে কৌশিকদা, আমি তো ডেফিনেটলি চাইবো কৌশিকদার মতো একজন পরিচালক বা একজন সহ-অভিনেতার সঙ্গে কাজ করতে, কারণ তাতে কাজের মান তো ডেফিনেটলি বাড়বে। আমি খুব সেলফিশলি চাইবো যে আরও ভালো কাজ করার জন্য, এটা তো কোনো অপরাধও নেই। দেখো, এটা খুব সিম্পল কথা বলছি, আমরা মানে বিরাট একটা পৃথিবী তোলপাড় করে দেওয়ার ছবি বানাচ্ছি না, আমরা বিনোদনের ছবি বানাচ্ছি, লোকে দেখতে আসবে। আমরা যে কফি খেতে, মানে নেপোটিজম বলা যাবে না আর কি, যত বলাটা পারে, যে বলতে পারে, পছন্দ তো হতেই পারে। আর দ্বিতীয় কথা, খুব ভালো তো আমার আবিরকে যে পছন্দ হয়, এরকম কোনো কিছু ছিল? যখন বারবার করে সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিচ্ছিলেন, তখন পশ্চিমবঙ্গ কি ওনার থেকে ভালো অভিনেতা তখন কি ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু তবুও নিয়েছেন। কিছু একটা ওনার মধ্যে কমফর্ট জোন আছে, তার মধ্যে ক্ষমতার ব্যাপার আছে, একটা অ্যাসোসিয়েশনের ব্যাপার আছে।
আমার আবিরের সাথে কাজ করতে ভালো লাগে, আমার পরমের সাথে ভালো লাগে, শাশ্বত, ঋত্বিকেদের সাথে ভালো লাগে। যিশুর সাথে ঘটনাচক্রের কাজ হয়নি, এটা সবাই খুব প্রিয় পাত্র। এইবার না টার্ন টেবিলের মতো ঘুরছে, এটা ক্যাসিনোর মতো, কোথায় দাঁড়াবে, বারবার আবিরের ঘাটে গিয়ে দাঁড়িয়ে যায়। আমি গিয়ে তোরে লাইগা রে বন্ধু, তোরে লাইগা রে এই ছবিতে আমি যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল করেছি এবং এই রোলটা আমি নিতান্তই হ্যাংলার মতো নিজের জন্য ভালো করে লিখেছি। সারি আরে যাইতাম তদিতং হৃদয়ং তব তদিতং হৃদয়ং মম। বিসর্জনের গল্পটা মিথ্যে। তোরে লাইগা রে বন্ধু, তোরে লাইগা রে আমার তনু জ্বর জ্বর। ফিরে এলাম বিরতির পর, বিসর্জন নিয়ে আড্ডা চলছে। জয়ের সঙ্গে কথা হচ্ছিল, তো একটা যেটা বলছিল এবং অনেকেই কিন্তু এখনও বলছে যে কোথাও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় দেখার জন্যও বিসর্জন দেখবে। কে উত্তর বাকিরা উত্তর দেবে, তুমিও বাকিরা দেবে। আমি শুনবো আজকে। আমার কোন উত্তর আমি বানিয়ে আমাকে কিন্তু এমন কি আমি অভিনেতা পছন্দের অভিনেতার নাম কিন্তু যা তোমার নামই করেছে। বলুক, আমি তোমাকে একটা কথা বলি, এটা আমি কিন্তু আমাদের যারা বন্ধু বান্ধব অভিনেতা আছে তাদেরকে একটা কথা বলতে চাই। এই ছবিতে আমি যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল করেছি এবং এই রোলটা আমি নিতান্তই হ্যাংলার মতো নিজের জন্য ভালো করে লিখেছি, খুব ভালো করে লিখেছি, মন দিয়ে কাজ করেছি যেরকম করা সম্ভব এবং এরা খুব সাহায্য করেছে আমাকে। কিন্তু এটা সত্যি কথা, আমার কাছে কিন্তু সত্যি লোকে বলেছে আমি প্রিমিয়ারে যাব, আমার প্রিমিয়ারে পাস চাই বিকজ অফ ইউ। আমাকে এটা বলেছে, বাহ, সেই জন্যই ঠিক আছে। বললাম। কিন্তু এটাকে বেশি অভিনেতা বাড়তে দিও না। কৌশিক গঙ্গোপাধ্যায়। তারপর আমাকে গিয়ে সৃজিত মুখার্জি, অরিন্দম ছিল অফিসে বসে থাকতে হবে পারছে। না, কৌশিকদা বাস্তুসাপেও ছিল, কিন্তু বাস্তুসাপের সঙ্গে যেটা তফাৎ, বাস্তুসাপে ইচ্ছে করে কৌশিকদা নিজের জন্য কিছু রাখেনি, পুরো ছবিতেই চুপ করে বসে আছে বেশিরভাগ সময়। তোমাকে অপরমকে রেখে দিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। যারা চিত্রনাট্য লিখছেন, যারা অভিনয় করতে চাইছেন, তাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট মেসেজ। কেন বললাম তারা বুঝবেন। এই ছবিতে আমি প্রথম থেকেই বলে আসছি যে বিসর্জনের অন্যতম ইউএসপি কিন্তু, কারণ কৌশিক এখানে একটা ফুল ফ্লেজেড রোলে পুরোটাই। এইবার মজা হচ্ছে যে কৌশিকদার সঙ্গে অভিনয় করার মজাটা হচ্ছে যে কৌশিকদা কী করছে না করছে, আমি যখন অন শট বসে আছি কৌশিকদার সঙ্গে একই সিনে অভিনয় করছি, তখন আমি দেখছি কি করছে কি না করছে। এবার আমি একজন অভিনেতা হিসেবে বোঝার চেষ্টা করছি যে কিভাবে করছে কি না করছে, ওটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে। এবং যেটা হতো, শটটা শেষ হলো, কৌশিকদা আমাকে প্রথম জিজ্ঞেস করছে, কারণ আমি একদম ইয়ের মধ্যে, কিরে, হ্যাঁ খুব ভালো। এবার রাজদীপ এবং চন্দ্রাশিস আমাদের দুই সেনাপতি, তারা এসে বললো হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে আমরা এই যাবো। এই যে ওরা চলে গেল, তখন আমি বলতাম আমি করবোই না তোমার সাথে, বাট এইরকম করছো না তুমি, আমার মানে কি করছো কৌশিকদা, এইটা করছো। এরকম করে তাকালে কেন তুমি, কেন করলে না তুমি এটা তোমার ঠিক করনি, এটা আমরা আলোচনা করছি না। হ্যাঁ, বাট এটা কিন্তু, এবং অত সামনে থেকে, অত ক্লোজ প্রক্সিমিটি থেকে কৌশিকদের অভিনয় দেখাটাও একটা অনুশীলন। তুমি কি বলবে? মানে তুমি বলেছো তোমার পছন্দের অভিনেতা এবং অবশ্যই আবির। কৌশিকটা কেমন করে তাকিয়ে আছো বাবা, ভয় পাচ্ছি। আমিও তো কিন্তু ধুর, তোকে কে গোনায় ধরছে না, যাই হোক, দুষ্টুমি করছি না। মানে কৌশিকদার সাথে অভিনয়ের সময়, অভিনয় না মানে ছবিতে অভিনয় কাজ করবার সময় প্রথমে একটু ভয় পাচ্ছিলাম। কৌশিকদার মতন অভিনেতা, কৌশিকদার মতন পরিচালক, কিন্তু পরে আসলে অনেক সহজ হয়ে যায় বিষয়টা। উনি যখন অভিনয়ের সেটে আমরা ঢুকি কাজের ক্ষেত্রে, তখন আসলে খুব আনন্দের সাথে কাজ করি, সেটা বলছিলাম বারবার। আর কৌশিকদার সাথে অভিনয় করতে গেলে যেটা হয় যে এই যে মানে যে কোনো মিডিওকার অ্যাক্টরও ভালো করতে বাধ্য, কারণ সে অন্য পাশ থেকে যা পাচ্ছি সেটা যদি আমি ঠিক করে আমি নিজে দিতে পারি ওরকম কিছু, তাহলে সেটা হয়েই যাবে। আবিরকে তুমি দেখেছো, মানে আবির কতটা গ্রো করেছে এবং যে ধরনের মানে অ্যাজ অ্যান অ্যাক্টর। এটা একটা অ্যাড ছিল না, দেখো আমি বাড়ছি মামি, হ্যাঁ ওটা নিয়মিত গ্রো করছে, হ্যাঁ নিয়মিত। এবং এটা ওর বাবা মা এরা সব থিয়েটার জগতের মানুষ, সেই পরিবেশ থেকে যেন অভিনেতার যা যেরমভাবে হওয়া পথ চলা উচিত, আবির মানে সেই নিষ্ঠার কোনো ত্রুটি নেই। কাজে এই যে বাস্তুসাপ থেকে এই ধরনের ছবি করার ফসলটাই কি না এবং বিসর্জন দেখাটা ছবি যখন শ্রেষ্ঠ চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পায়, সেই ছবিটার কোথাও একটা তালমিল সব ঠিক আছে, এটা বুঝতে হবে, ওটা কোয়েশ্চেন করে লাভ নেই। সেই যে তালমিলটা ঠিক আছে, সেটা একটা অভিনেতার পারফরমেন্স না থাকলে হয় না। কিন্তু ওই তিনজন মাত্র অভিনেতা, লামা আছে, এই কজন, এই অভিনেতা ছাড়া কেউ নেই ছবিটাতে, মূলত কিন্তু তিনজনের মধ্যেই আসলে। সেইখানে দাঁড়িয়ে আবিরের চরিত্রটা খুব ডিফিকাল্ট, ওটা চোটের কারণে নড়াচড়া কম ছিল, মানে গল্পের চোটের জন্য নড়াচড়া রেস্ট্রিক্টেড,
কথা বললেও কিছু সমস্যা হতো, তাহলে ওর ধরা পড়ে যাওয়ার সমস্যা আছে, এই সমস্ত মিলে কথা এবং মুভমেন্ট এগুলো আটকে যাওয়া, এবং তারপরে যখন ও কথা বলে সেটা আবার কিন্তু গ্রামের চরিত্র নয়, একটা স্মল টাউন মানে বসিরহাটের মতো, সেখানে ভাষা কিন্তু আমাদের এখানকার ভাষা, বসিরহাট আমাদের বন্ধুরা আমাদের মধ্যে কথা বলে, কিন্তু ওই ছটা চয়ের মতো একটু শগুলো একটু ভোতা সামান্য সামান্য, এই যে ওটা বাড়াবাড়ি না করে মানে সেটাকে যেটা খুব পরিমিত জায়গায় ধরে রাখা যায়, সেটা চমৎকারভাবে আবির সেটা করেছে, এবং এই আবির সত্যি কেউ কখনো দেখেনি। আর কেন জয়া? জয়া ছাড়া কেউ নেই কলকাতা শহরে এই ছবিটা করার জন্যে, নিজের অঞ্চলের মতো বয়ে গেছে একদম সুন্দর, এবং ভারতবর্ষে আমরা বাংলাদেশ তৈরি করেছিলাম, সেই বাংলাদেশ হয়ে ওঠাটা কিন্তু জয়ার উপস্থিতিতে, ও নিজের শরীরে করে বাংলাদেশটাকে নিয়ে এসেছিল। এবং আমরা ওকে অনেকটা, ও হচ্ছে অনেকটা আমাদের ওই কেসি নাগের অঙ্কের বই যেরকম হতো না, রেফারেন্স আর কি, মানে, এবং সেটা কৌশিক দা বা আমাদের যারা প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমিও আমার ক্ষেত্রে তো আমি বলতেই পারি যে যেহেতু নাসির আলী অন্য একজন ধর্মের মানুষ, তিনি যেভাবে কিছু কথা বলবেন সেটা হয়তো আমি জানি না, তো আমি স্ট্রেট ওর কাছে গিয়ে বলতাম যে দেখ আমি এই পরিস্থিতিতে আমি এরকম একটা কথা বলতে চাই, সেটা কিভাবে বলবো, বা একটা যেরকম ওখানে একটা দৃশ্য আছে যে আমি নামাজ পড়ছি, আমার ব্যক্তিগত কোনো তো অভিজ্ঞতা নেই, তো একদম হাতে করে যে না এইখানে হাতটা তোল, এইখানে তুই বাঁদিকে দেখাবি, এখানে চোখ বন্ধ করতে পারিস, এইভাবে। আবির চট্টোপাধ্যায় বাবুকে ও নামাজ পড়তে শেখালো হাতে ধরে, আমরা জয়া আহসানকে শিখিয়েছি কিভাবে গলায় আঁচল দিয়ে তুলসী মঞ্চে প্রদীপ দেখাতে হয়। তাহলে কিসের তোমরা সম্প্রদায় গিয়ে কথা বলছো বলো তো? একবার কোথাও এই যে মানে কোথাও যেটা তুমি শুরুতেই বলছিলে যে সাম্প্রদায়িক যে জায়গা মানে যে নষ্ট হওয়ার যে বাতাবরণটা তৈরি হচ্ছে, মানে সেই জায়গাটাতেও তাও এটা অ্যাড্রেস করে এই ছবিটা, এবং সেটা একটা ভালো বার্তা দেবে এবং খুব স্বাভাবিকভাবে করে। না না না, একটা ট্যাক্সিতে 500 টাকা নোট পড়েছিল, ওর যে চালক ছিলেন তিনি বললেন দাদা আপনার 500 টাকাটা পড়ে গেছিল, এই নিন। আমরা বললাম কি অনেস্ট মানুষ, আসলে অনেস্ট মানুষের কিছু নেই, ওটা তো স্বাভাবিক হওয়া উচিত, তাই ও কেন নিয়ে যাবে 500 টাকা? কিন্তু আজ এই স্বাভাবিকতাটা মহান হয়ে দাঁড়িয়েছে, কতটা উল্টো হওয়ার জন্য এটা হয়েছে বলো? সাম্প্রদায়িক শব্দটা উচ্চারণই হওয়ার কথা নয় আসলে। বিসর্জনের সঙ্গে একটা বিষাদ জড়িয়ে থাকে সবসময় আমরা জানি, এবং ছবিতেও কোথাও বিসর্জনের সঙ্গে মানে ছবির মেকিংয়ের পরে একটা বিষাদ জড়িয়ে গেল। অবশ্যই আমি কালকে তার কথা বলছি, ছবির গান ভীষণভাবে মানুষের পছন্দে সমাদৃত হয়েছে, এবং ফুল ফ্লেজেড পরিচালক হিসেবে কালিকা থেকে আমরা পেয়েছিলাম এখানে। কালিকা জ্বালাচ্ছে কিন্তু, হ্যাঁ আমাদের সবাইকে জ্বালাচ্ছে পদে পদে, ভীষণ খারাপ লাগছে এটা। এবং খারাপ লাগছে কি, বেশি বলাও যাচ্ছে না, ছবির প্রচার তো, বন্ধু বিক্রি করা যায় না তো, হ্যাঁ, এবং প্রয়াত বন্ধু তো বিক্রি করা যায়ই না। কাজে আমরা খুব কম কথা বলেছি, অনেক মিউজিক কোম্পানি আমাদের অনেক টাকা অফার করেছিল প্রডিউসারকে, আমাদের প্রযোজক অপেরা মুভিজের সুপর্ণকান্তি করাতি, ও বলেছে যে আমি কালিকাদারকে নিয়ে কোনো ব্যবসা করবো না, কারণ কালিকায় ছবির জন্য কোনো রেমুনেশন নেয়নি। বলছি লোকসঙ্গীত প্রমোট করা হচ্ছে একটা সিনেমায়, বাংলা ছবিতে, আমি কোনোভাবেই টাকা নেব না। আমি ফোন করে ওর স্ত্রীর সাথে কথা বলেছিলাম, করে জানালাম যখন জাতীয় পুরস্কারের কথাটা, যেরকম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট বেঙ্গলি ফিল্ম, এরকম বলে আমি শুনেছি, আমি খবর পেয়েছি। তারপরে ওর কথা বলতে পারছে না, বলছি এখন প্রথম বাড়িতে এসে খুব আনন্দ করে বলেছিল যে আমি কলকাতায় একটা ছবি পেয়েছি, এটাই তো কলকাতায় প্রথম এবং শেষ ছবি সম্ভবত, এবং এই ছবি পেয়েছি, গল্পটা এরকম রাখতে বলেছে। আমি শুনেই বলেছিলাম দেখো কিছু একটা পুরস্কার পাবে, এই কথাটা বলতে বলতে লিখেছেটা খুব ভালো। চলে 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 না চলে 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 না। তোমার ছবিতে যে মানে গান থাকে, মানে যেটা বলছো মানে লোকসঙ্গীত এইভাবে ব্যবহার হয়নি, তো সেইটা কতটা, এটা খুব দরকার ছিল এই ছবির সঙ্গে, মানে ছবির আবহ হিসেবেও, এবং ছবিতে যে গানগুলো ব্যবহার করা হয়েছে, এবং কালিকাদা মানে উনি আমার মনে হয় একদম বেস্ট পার্সন ছিলেন, কারণ বাংলাদেশের বেশ কিছু লোকসঙ্গীত ব্যবহার করা হয়েছে, এই দেশের লোকসঙ্গীত ব্যবহার করা হয়েছে। তুমি ওকে জিজ্ঞেস করো বাংলাদেশে কি অবস্থা কালিকাকে গান নিয়ে, হ্যাঁ হই হই ওখানে ভীষণ বিষণ্ণ, এবং এই গানগুলো নিয়ে বিশেষ করে আমাদের বিসর্জনের গানগুলো নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশে তো আমার মনে হয়, আমার ধারণা, আমি যদি ভুল না হই, লোকসঙ্গীতের বেশি কদর এবং ওখানে বেশি পপুলার এই পশ্চিমবঙ্গের চেয়ে, এটা আমার মনে হয়। সময় একদম শেষ হয়ে এসছে, খুশিদার সাথে একটাই জানতে চাইবো, বিসর্জন তোমার কাছে কি? বিসর্জন আমার কাছে একটা মৈত্রীর আবাহন বলবো আমি, এবং প্রত্যেকটা বছর শুরু হয় যখন নববর্ষে, তার আগের বছরটা চলে যায়। আমাদের ছবি শুরু হতে চলেছে, কালিকা চলে গেল, একটা কিছু যায়, বুঝেছো, বলেন একটা বিনিময় একটা কিছু হয়, এরকম খুব বেদনাদায়ক সেটা। কিন্তু বিসর্জন আমার কাছে আজকে বন্ধুত্বের ছবি, এক নতুন প্রযোজক বাংলা ইন্ডাস্ট্রিতে আসবার ছবি, এবং এগুলোই প্রমাণ করে দেয় যে ছবিটাই আসলে বড়, কোথায় হচ্ছে, কে বানাচ্ছে, কী করছে, এটা আর ইম্পর্টেন্ট না। আপনি
লড়ে